নিজে থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে নারাজ। আবরে দেওয়া না বেশ, কিছুতেই সে এই বিয়েটা করবে না। তাও আবার তার মামাতো বোন আরওয়ানা আকবর আকশাকে। আকশাকে তার পছন্দ নয়, কারণ মেয়েটা অনেক ভোলা ভালা, বলতে গেলে কিউটের ডিব্বা, যা আবেশকে হজম হয় না। আকশাকে কেউ কিছু বললে, মারলে, একটা মায়ের তো দূরের কথা, একটা প্রতিবাদও করে না। আবেশের কথা, মেয়ে মানুষ হবে প্রতিবাদী, আত্মসম্মানী, কিন্তু এইসব সে কখনো আকশার মধ্যে দেখেনি। বাবা, আমি এইটুকু একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারি? এটা তো বাল্যবিবাহ হয়ে যাবে। ওর বয়স মাত্র 10, আর আমি সেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আর আমার বয়স 20-এর কোঠায়। আমি তো আর বলছি না ওকে এখন মেনে নিতে হবে বা ওর সাথে এখন সংসার করতে। ও বড় হবে, তারপর তোমাদের ঘটা করে বিয়ে দেওয়া হবে, তারপর না হয় মানবে। তোমার মা তো আকসার মা বাবার মৃত্যুর সময় তাদের কথা দিয়েছে তাকে একটা ভালো ভবিষ্যৎ দিবে। ভালো ভবিষ্যৎ দিবে দিক না, এতে আমাকে কেন জড়াচ্ছ? আমি তো ওকে ছোট বোনের বাহিরে কোনোদিনও কোনোভাবে দেখি নাই। ওকে আমি আরিবার থেকে আলাদা করে দেখিনি। এতটার সময় স্বামী ও সন্তানের কথোপকথনের বিরক্ত হয়ে যান অনামিকা আকবর। তোমাদের সকলের কথা শেষ তো? এইবার আমি বলবো, তোমরা শুনবে। আমি আমার ছোট্ট ভাইকে তার মৃত্যুর পূর্বে কথা দিয়েছে, আমি তার মেয়েকে সারা জীবন আগলে রাখবো। এখন আমি তোমাদের কথায় তো আর আমার ভাইকে দাও প্রতিশ্রুতি নষ্ট করতে পারবো না। তুমি এই বিয়েটা আমার কথাতে করবে, এটাই আমার শেষ কথা অনামিকা। একটু থেমে আবার বলতে শুরু করলেন অনামিকা আকবর। যদি না কোনো সমস্যা নেই, তুমি আমাকে আজ শেষবারের মতো দেখে নাও। কাল সূর্যোদয়ের পূর্বেই আমি আকসাকে নিয়ে এই তোমার বাপের বাড়ি ছাড়বো। আকসাকে কোলে নিয়ে কালই অজানার উদ্দেশ্যে পাড়ি দিব। আর তোমরা তো জানো আমি এক কথার মানুষ, হেরফের হয় না আমার কথার। তাই বলছি, ভেবে বলো, আমাকে তোমার জবাবটা দিও। আবেশ তার মায়ের কথার প্রতি উত্তরে কি বলবে তা ভুলে গেছে বললেই চলে। কিছুটা সময় স্তব্ধতা বিরাজ করে তাদের মধ্যে। আবেশ জানে তার মা কেমন, তার বাবার চেয়েও তার মা হাজার গুণে কঠিন। তো এক প্রকার বাধ্য হয়েই বললেন, আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি চাই তোমার? আমি আমার পড়াশোনা শেষ করতে ইউকেতে যেতে চাই। আমার সবকিছু ঠিকঠাক করাই আছে। আর 2 দিন পর আমার ফ্লাইট। আর আমার পড়াশোনা শেষ করতে 4 থেকে 5 বছরের মতো সময় লাগবে। আবেশের কথায় চমকে ওঠে আব্দুর দেওয়ান আজিজ সাহেব। তোমার ফ্লাইট 2 দিন পর, আর আজ তুমি আমাদের বলছো না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি তোমার বাকি পড়া এখানেই শেষ করবে। কিন্তু তাকে আবার চমকে দিন তার স্ত্রী অনামিকা আকবর। আমি রাজি, কিন্তু বিয়েটা তোমার আজকেই করতে হবে। কবুল শব্দটি কতই না মহৎ প্রাণ। 3টি বার উচ্চারণে আপনি হয়ে যাবেন অন্য কারো। দুজন মানুষ হয়ে যাবে একে অপরের, হালাল সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে। গড়ে উঠবে তাদের ঘিরে আরো কত সম্পর্ক। চেনা অচেনা কত শত মানুষ রোজ এই 3টি শব্দের মাধ্যমে বিয়ে নামক হালাল বন্ধনে আবদ্ধ হয়। তেমন আজও এই একই হালাল বন্ধনে আবদ্ধ হলো 2টি প্রাণ, যাদের মধ্যে নেই কোনো আবেগ ভালোবাসা। একজন অবুঝ আর একজন পারিবারিক চাপে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হলো। তাদের এই বিয়ের কি কোনো নাম হবে তাদের হৃদয়ে কোনোদিন, নাকি পুতুল খেলা হয়ে থাকবে? বিয়েটি করেছে আবেশ, কিন্তু এটা মানেনি তিনি। সময় কি কারো বাধা মানে? সে চলে তার নিজ গতিতে। নদীর স্রোত যেমন বহমান, তেমনি সময়ও তার নির্দিষ্ট গতিতে চলমান। চলে গেছে 10টা বছর। আবেশ আসেনি ইউকে থেকে। তার আসার কথা ছিল আরো 5 বছর পূর্বে, কিন্তু সে আসেনি। সে লেখাপড়া শেষ করে ওখানে সেটেল হয়ে গেছে। আসবে কি না তা জানা নেই। আর অন্যদিকে হাকসাও কলেজ শেষ করে ভার্সিটিতে পা দিয়েছে। তার দিনও চলছে নিজের মতো। তার জীবনে আবেশের কোনো জায়গা নেই বললেই চলে। সে জানে আবেশ সম্পর্কে,
সে যে আবেশের বউ এটাও জানে সে, কিন্তু তার হাতে কোনো মাথা ব্যথাই নেই। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো তার ব্যবহার চরিত্র, যা তাকে আলাদা করে। যেই মেয়েকে দেখলেই মানুষ আগে আদর করত, এখন সেই মেয়ের ভয়ে সবাই চলে। মুখের কথা দিয়েই মানুষ হত্যা করতে পারে বলে মনে হয়। এলাকার না, শুধু শহরের সকলেই তাকে চিনে বললেই চলে, এক নামে গুন্ডি, বেয়াদব, বেডা ছেঁড়া ইত্যাদি ইত্যাদি। এইবার সে ভার্সিটিতে রাজনীতিতে নাম লিখেছেন। তার আশা আছে রাজনৈতিক কেরিয়ার গড়বেন। তিনি এটা তার স্বপ্ন বললেও চলে, কিন্তু এতে ঘর নাড়া অনামিকা আকবর ও আব্দুল দেওয়ান আজিজ সাহেবের। আরামেকা আকবরের মতে রাজনীতিতে জীবন ভয় আছে, আর তিনি বেঁচে থাকতে আকসার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না। আর অন্যদিকে আদিল সাহেবের মতে মেয়ে মানুষের জন্য রাজনীতি নয়। কিন্তু আকসা তো আর কারো কথা শোনার পাবলিকে নয়। তার মতো করে সবার থেকে আলাদা, সে রাজনীতির জন্য তৈরি। তো সে রাজনীতি করবেই। আর তাকে মেয়ে বলে করা যাবে না বলার আগে ইগো হার্ট হয়েছে। আর যেখানে তার ইগো হার্ট হয়েছে সেখানে সে তো এই কাজটা করবেই। অনেক ঝামেলার পর রাজি হয়েছেন অনামিকা আকবর আর আজিজ সাহেব। রাজি না হলেও তাকে অবশ্য রাজনীতির মাঠে পেত সবাই। কেটে গিয়েছে আরও 5টি বছর, কিন্তু ফেরেনি আবেশ। আকসাও ঘন রূপ অপেক্ষায় নেই পাচ্ছিল কোনোদিন আবেশের জন্য বলে কেউ ভাববেই না। শুরু একটাই চিন্তা করে করে খায় আবেশের বাবা মাকে, এদের পরিণতি কি, শেষটা কেমন হবে এদের। আকসা তার নিজের মতো দিন কাটাচ্ছে। আকসা তার স্বপ্নে রাজনীতি করে চলছে। চারপাশে শীতল বায়ু বইছে, চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। আকসা অনেকটা অস্থিরতা বোধ করছে, কোনো কিছু নিয়ে অনেক নার্ভাস। এই দিক থেকে সেদিক পায়চারি করে চলছে। এক পর্যায়ে আকসার চোখ যায় রায়ানের দিকে। তার মুখে মিষ্টি হাসি লেপ্টে আছে। আকসা সেই হাসির দিকে তাকিয়ে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। রায়ানও চোখ দিয়ে তার উত্তর দিল। আকসা রায়ানের দেওয়া কাঙ্ক্ষিত উত্তরে একটা হাসি দিয়ে আবিরার দিকে তাকিয়ে শুধালো, একটা মালবাহী খালি ট্রাক আর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কর, কুইক। আমার তৈরি হয়ে আস্তে আস্তে যেন আমি এইসব আমার চোখের সামনে পাই গো। পাশে তাকিয়ে হারিফ নামের ছেলেটা আবার বলতে শুরু করলো। যা যা আনতে বলেছে সবকিছু আনছিস তো নাকি? ছেলেটি মাথা নাড়ল উপর নিচ, যার মানে হ্যাঁ। আকসা আর কোনো প্রত্যুত্তর না করে ছেলেটার হাতে থাকা ব্যাগটি নিয়ে টয়লেটে চলে গেল। এটা মূলত একটি সরকারি স্কুল, তার চেঞ্জিং রুম নেই। আপনারা যা ভাবছেন তাই। আজ আকসা প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে তার অনেক ঝামেলা পার করে আসতে হয়েছে। বেচারির বয়সটাও বাড়াতে হয়েছে, কিন্তু তাতে তার কিচ্ছু আসে যায় না। অবশ্য ঘুষও দিতে হয়েছে অনেক টাকা নমিনি পেতে, কিন্তু আমাদের আকসা ঘুষ টাকা দিয়েছে আর মনে মনে বলছে, দিলাম যা, আমি আজ নিজের হাতে খালি হতে দে এমপিটা। তারপর তোর পেটে পাড়া দিয়ে হেড ডাবল না উঠালে আমার নামও হাওয়া রাখবার আকসা না। আকসা টয়লেট থেকে বের হয়েছে মুখটা বিকৃত করে। তার গালিও ছুটছে বৃষ্টির পানির মতো তার মুখ থেকে। শার্টের বাথরুম, বলের বাথরুম, শাওয়ার বাথরুম। এরপর সকালে একটু কলেজে এসে বলা শুরু করলো, কোন মাঙ্গের নাতনি আমার আগে বাথরুমে গিয়েছিলি রে? সবাই যে যার মতো চাপের মধ্যে। হাবিরা এগিয়ে এসে বলল, দেখ, তুই যা যা চেয়েছিস সব ঠিক আছে নাকি? আকসাকে কথা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিল। হাবিরার কথা ঘোরানো অবশ্য কারণ আছে। এখন যদি আকসাকে তারা না থামায়, আকসা কবিতার মতো গালি দিতেই থাকবে। আকসা তার কথায় পাত্তা না দিয়ে রায়ানকে শুধালো, দেখ তো, আমাকে নেত্রী নেত্রী লাগে নাকি? এতক্ষণে সকলে আকসার দিকে খেয়াল করলো। আকসার পরনে একটা সাদা রঙের লুঙ্গি কিছুটা
উঁচু করে পরা। নিচে থাকা জিন্সটা একটু আকটু দেখা মিলছে, তাও অবশ্য আকশা নড়ার কারণে। আর একটা সাদা রঙের শার্ট পরেছে, তাও আবার সামনের দিকে নিয়ে গিঁটটি দেওয়া, চোখে একটা সানগ্লাস, গলায় একটা মোটা চেন। এগুলো দিয়ে কি করবি রে আকসা? রায়ানের কথাতে ভাবাভাবি ছাড়াই প্রতি উত্তর করে। তোর নানির বিয়ের বরযাত্রী যাব, তুই যাবি নাকি থাকবি? হুম। রায়ান একটু রেগে গিয়ে বলে। আমার নানি তোর কি হয় সেমরি? আকশা একই ভঙ্গিমায় জবাব দিল। আমার সতীন লাগে তোর নানি, আমার জামাইয়ের দিকে থানি নজর দেয়। একটু থেমে আবার বলল। ওই গান ছাড়। কথাটা বলে আকশা রায়ান আর আবিরের হাত ধরে ট্রাকে তুলে নেয় আর আরিফকে শোধায়। কোনো এক সালারে দিয়া ট্রাকটা চালা, আর মনে রাখবি পুরা শহর ঘুরবি কিন্তু। আবারও একটুকু থেমে আবার বলল। ওই গান ছাড়, কানে কথা যায় না? তার কথার সাথে সাথে আনাজ নামের একটি ছেলে গান ছাড়লো। এসেছে এসেছে, আবার ইলেকশন জিতবে, নৌকা নেই কোনো টেনশন, তোর কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে। আর কিছু শোনা গেল না। তার আগে আকশা লাফ দিয়ে ছেলেটির সামনে গিয়ে কলার ধরে শুধালো। শালা, তুই কি আমার আজকেই এমপি হওয়ার খুশি মাটি করে দিয়ে বহিষ্কার করতে চাস? হ্যাঁ। আবিরা এসে করমতে আকশাকে আবারও ট্রাকে তুলে আরিফকে চেঁচিয়ে বলে উঠল। আরিফ ভাই আমার, ভালো না তুই? একটা গান ছাড় না। আরিফ করমতে এসে নিজের ফোন সাউন্ড সিস্টেমের সাথে লাগিয়ে গান ছাড়ছে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পা। রায়ান শুধালো। ভাই তুই এই ছ্যাঁকাখোরকে বলছো সুন্দর গান দিতে? হাসালি, মজা পাইছি কিন্তু আমি অনেক। আবিরা রায়ানকে মুখ ভেঙচি দিল। এবার আকশা একটু বেশি রেগে গিয়ে নিজের ফোনটা আরিফের মুখ বরাবর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলে। মাগের নাতনি আজ আমার বা তোর নানের মৃত্যুবার্ষিক না রে, আমি নেত্রী হইছি, মরি নাই। বাপ আমার ফোনের প্লে স্টোর থেকে গান ছাড়, শালা ছাকা খোর কোথাকার। আরিফ ফোনটা ক্যাচ করে তার মধ্যেই তার কানে আসে। আমার ফোনের কিছু হইলে তোর নানি রে। আকসা বাইন, তুই কেন বারবার আমার নানির পিছনে পড়স? বেডা পইল না হয়তো। আকশা চোখ রাঙ্গাতেই আর কিছু বলতে পারল না আরিফ। প্লে লিস্টে গিয়ে গান ছেড়ে দিল। আকশার ফোনে লক বলতে গেলে সবাই জানে 621.31125.1121। এটা অবশ্য একটা অর্থ আছে আকশার কাছে। প্রতিটি সংখ্যা ইংরাজি অক্ষর অনুযায়ী গুনতে চলে আসে, যেমন F হচ্ছে 6 অক্ষর নাম্বার। নাচতে না জানলে উঠোন বাঁকা, যে বলার বলুক রে, তাল বেতালে কমরটা দুলুক রে, ডান্সলে ডান্সলে ডান্স ডান্স ডান্সলে লে পাগলু। না, আর শোনা গেল না। আরিফের হাতে লেগে গানটা পাল্টে गए। पूछो को थोड़ा राउंड घुमा के, रजनीकांत को चश्मा लगा के, ओल्डर रजनी फैन ओ वाह, लुंगी डांस लुंगी डांस लुंगी डांस। সকলে একই সাথে চেঁচিয়ে উঠে কয়েকজন ট্রাকে উঠে নাচতে শুরু করে। রঙিন ডান্সের সাথে তাল মিলিয়ে আমাদের আকশা উড়াধুরা নাচতে থাকে, যাতে তাদের পুরো শহরকে তাদের দিক দেখানো। রাতের আধার কেটে গিয়েছে, সূর্য মামা উকি দিয়েছে, পাখির কিচিরমিচির শব্দ। নিজের অবস্থা বুঝতে ব্যস্ত হয়ে উঠেছে যে আমাদের সূর্য মামার দেখা মিলেছে। লোকজন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সূর্য মামাও নিজের তাপ ছড়াতে ব্যস্ত। সকালে কাজের মধ্যেও আমাদের অলস আকশা হেসির মধ্যে নিজের কক্ষকে হিমালয় পর্বত করে তুলে কম্বল মুড়ি দিয়ে ঘুমে বিভোর। ওই আকসা ওঠ, ওই কুত্তা ওঠ। আধা ঘন্টা ধরে রায়ান, আবিরা, রেজা, অরি আকশাকে ডেকে চলেছে, কিন্তু আকশার কোনো হেলদোলে নেই বলে চলে। বিরক্ত নিয়ে আবিরা পাশের টেবিল থেকে পানি নিয়ে আকশার মুখে ঢেলে দেয়। আকশা এক প্রকার হতভম্ব হয়ে উঠে পড়ে আর রাগে চেঁচিয়ে ওঠে। কোন কুতুবুদ্দিনের বাচ্চারে, শালা তোরে তো আমি এমন দেওয়া দিমু না।
তার এইরূপ কথায় রায়ান বিরক্ত নিয়ে বলল, আরে আমার মা, তুই বারবার কেন ভুইলা যাস? তুই বেডি বেডা না। আর এখন ওঠ, আমাদের আজকে সারাদিন ঘুরাবি ফিরাবি। আজকে আমাদের 4 জনকে তোর তরফ থেকে পার্টি। ওই ওঠ না, 10টা বাজলো বইলা। এতগুলো কথায় আকশার ঘুম না সরাতে পারলেও 10টা বেজে গিয়েছেন শুনে এক লাফে উঠে বসে চোখে লেগে থাকা ঘুমগুলো উধাও হয়ে যায়। তেছি জানতে চায় কয়টা বাজে। তার প্রশ্নের উত্তরে রেজা সময় দেখে বলে 9টা 28। আল্লাহ, আমি এতগুলো এলাম দিলাম, একটাতেও উঠতে পারলাম না। আ যে চেঁচিয়ে ওঠে আকশা। কি হয়েছে, এমন করছিস কেন? হাবিরার কথায় তার মধ্যে কোনো ভাবনা দেখা গেল না। আকশা আবার রাগে চিবিয়ে চিবিয়ে পড়ল, হাওয়ার এলাম কাইল থেকে স্কুলের বেল আনামু। একটু থেমে হাবিরা আবারও শোধালো, তুই নিচে গিয়া লতা খালারে ক আমার নাস্তা যেন 5 মিনিটে পাই আমি, কুইক। আর রায়ান, তুই রেডি হয়ে নিচে গাড়িতে যা, আমি 10 মিনিটের আগেই আসতাছি, তুই নিচে যা জলদি। বিরক্ত নিয়ে আবারও আবিরা বলল, কি হয়েছে সেটা তো বলবি নাকি? আরে আমার নানির শত্রু আজ আমার এমপি হিসাবে ওই যে কি যেন কয়, স্কুলে করেছি জাতীয় সঙ্গীতের পর ওই যে হাত উঁচু করে, ওই যাই হোক, বাদ দে ওইটা আজ। কি? আজ তোর শপথ? তুই আমাদের আগে বলবি না? বিচলিত ভঙ্গিতে বলে উঠল রায়ান। রায়ানের কথার প্রত্যুত্তরে আকশা বলল, আরে বাল, আমি নিজেও জানতাম না আজকে আমার শপথ। আমার ফোনে ইলিয়াস ফোনে করেছিল, সরি, আরে বাল, আমি নিজেও জানতাম না আজকে আমার শপথ। আমার ফোনে ইলিয়াস ফোন করেছিল, আর আমার ফোন তো ছিল আরিফের কাছে। ওই শালা ফোন নিয়ে কি করছে ওই ভালোই জানে। আমি ওর কাছ থেকে ফোন নিয়ে বাসায় আইসা দেখি ফোন অফ। চার্জে দিয়া অন করলে দেখি ইলিয়াসের 42টা কল আর 2টা মেসেজ। ওই মেসেজে লেখা ছিল সব। তখন রাত 2টার বেশি, তোরা ঘুমিয়ে, তাই আর জ্বালাই নাই। আকশা রেডি হয়ে নিচে নামছে। সিঁড়ি বেয়ে তার পরনে ফরমাল পোশাক। নিচে নেমে সোজা কিচেনে গিয়ে অনামিকা আকবরকে জড়িয়ে ধরে বলল, মামনি, আমার আজ শপথ গ্রহণ। তুমি আমার জন্য দোয়া করো যাতে সব ঠিক হয়। ভালো বাবাকেও বলো দোয়া করতে। আজ আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। অনামিকা একবার মিষ্টি হেসে বলল, আচ্ছা, দেখে শুনে যাস। আল্লাহ হাফেজ। আকশা অনামিকা আকবরকে ছেড়ে দিয়ে টেবিলের সামনে গিয়ে 2টা পরোটা নিয়ে তাতে ডিম ও সবজি সাজিয়ে মোটা রোল বানাতে থাকে। আকশা অনেক ভোজন রসিক, তার না খেলে চলেই না। যেখানে যাও দেরি হোক না কেন আকশা এইভাবে রোল বানিয়ে হলেও খেতে খেতে যাবে, এটাই তার কাজ। তার মধ্যে একটা মজার ব্যাপার আছে, সে যতই খাক তার ওজন বা শরীর স্বাস্থ্য বাড়ে না। এটা আবার সে অনেক গভীরের সাথেই বলে। এই মেয়ে দিন দিন বিগড়েই চলেছে, নিজের সাথে সাথে এই 4টাকেও নষ্ট করছে। কি সব পোশাক পরছে দেখছো আপা? কয়েকদিন পর এই মেয়ে আর একটা ছেলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ওর লাগাম টানো আপা, এখনো সময় আছে। আমি কিন্তু ভালোর জন্য বলছি। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন রুবিনা বেগম। এটা আর নতুন কি, প্রতিদিন অনামিকাকে ওর কথা শুনতেই হয়। কিন্তু তিনি কি করবেন, কি বলবেন? তার ছেড়েই তো চলে গেছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছেন। তিনি তার ছোট্ট জায়ার কথায় প্রতি উত্তর করলেন না, চুপচাপ রান্নার মন দিলেন। ততক্ষণে হাকসা তার রোল করা রুটি ও একটি পানির বোতল নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বাড়ির মেয়ে ছেলে মেয়ে বলতে আছে অনামিকা আকবর ও হাজি দেওয়ানের এক ছেলে মেয়ে, আইরিস দেওয়ান, আবিরাও আরবাদ দেওয়ান আবেশ। অনামিকা আকবরের মেজো যা রুবিনা বেগম ও আব্দুল দেওয়ান রাকিবের মেয়ে, 2 মেয়ে ও এক ছেলে ঋত্বিকা দেওয়ান রাহা। আকশার 1 বছরের বড় ও ছোট্ট মেয়ে রাইলা দেওয়ান রামণি আকশার থেকে 3 বছরের ছোট। রাইলার বড় ভাই আহসান দেওয়ান রায়ান।
আনামিকা আকবরের ছোট যা মারিয়া রহমান ও আহাদ দেওয়ানের এক মেয়ে ছেলে, মাহমুদ দেওয়ান রেজা ও মুস্তফা দেওয়ান মাহিম, ও এই বাড়ির কতি আজিজ দেওয়ানের মা আমিনা বেগম। এ নিয়ে তাদের পরিবার। আকসা কি সকলকে ভালোবাসলেও আনামিকা আকবরের মেজ যা রুবিনা বেগম তাকে মোটেও পছন্দ করে না। শুধু সে না, তার ছোট্ট মেয়ে রায়লা তাকে বেশ অপছন্দ করেন। গাড়িতে ঢুকতে গিয়ে রায়ানকে ড্রাইভিং সিটে বসতে দেখে ফুরুকুচকে আসে। তুই এইখানে কেন? ওঠ, আমি আজ ড্রাইভ করব। তুই কি আমাকে অকালক্কা নিওয়ার কথা কস? তুই যা গাড়ি চালাস না বিমন চালাস তা তো বোঝা যায় না। যাই হোক, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি অনেক তাড়াতাড়ি কইরা তরে পার্টি অফিসার সামনে নামাই দিমু। এখন ওঠ। সরবাল, ওঠ তো। তুই যাইতে যাইতেই আমার শপথ অনুষ্ঠান শেষ হইয়া ধুলাটাও থাকবো না। সর। কথাগুলো বলে রায়ানকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিট দখল করে গাড়ি স্টার্ট দিল। বইন, আমি জামনা তর লগে। আল্লাহর দোহাই লাগি, থামা থামা। গাড়ির গতি আকাশ ছুতে দেখে রায়ান ভয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল কথাগুলো, কিন্তু আকসা প্রতি উত্তর করল না, বরং গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। নিজ গন্তব্যে রওনা দিল। আল্লাহ আমারে ছাইড়া দেন আপা। আরিফের এমন কথার পরিবর্তিতে জবাবে বলল, সমুন্দির বেটা, শালার নাতনি, তোর লাইগা বাঁশটার নিশানা ছিলাম আমি। আজকে যদি না উঠতে পারতাম কি হইতো তুই ভাবতে পারোস? ভাবার লিগা তো পায়েল সুসুরিতা তো বন্ধ করতে হবে। আল্লাহ দোহাই লাগে, এবারের মতো ছাইড়া দেন। আমি আর আপনার অবাধ্য হমু না, কসম কইরা বলছি। আরিফের কথায় আকসা রায়ানকে ইশারা করলো। রায়ান ইশারা পেয়ে আরিফের সুরসুরি দেওয়া বন্ধ করে বিছানার পাশে গিয়া আরিফের হাতে পায়ের বাঁধন খুলে দেয়। আরিফ বাঁধন থেকে মুক্তি পেয়ে এক লাফে উঠে বসে। 1 ঘন্টা আগে আকসার শপথ অনুষ্ঠান শেষ হলো। আকসা 15 মিনিট দেরি হয়েছিল অনুষ্ঠানে। ইলিয়াস নামের ছেলেটি সামনে নিয়েছিল বলে কোনো সমস্যা হয়নি। আকসা অনুষ্ঠান শেষে আরিফের বাসায় আসে। আরিফের মাকে বলে আরিফের রুমে এসে দেখে আরিফ পরে পরে ঘুমাচ্ছে। আরিফকে ঘুমাতে দেখে আকসার আরও রাগ উঠে যায়। সে রায়ানকে বলে আরিফকে বাঁধতে। রায়ান বিনা বাক্যে আরিফকে বাঁধে, পরে পালক দিয়ে সুড়সুড়ি দিতে শুরু করে। তারপরে ঘটনা তো প্রথমেই দেখা মিলল। কবে আইব আমার পালারে, কবে দিমু গলায় মালারে। ফাটাবাসের মতো চেঁচিয়ে চেঁচিয়ে গাইতে গাইতে আকসা সদর দরজা দিয়ে দেওয়ান মঞ্জিলে প্রবেশ করছে। তোর কপালে আর কেউ নাই রে? মালা পরাতে যদি এত ইচ্ছে থাকে তবে আবার তাকে পরাতে হবে। আকসা নাক মুখ কুচকিয়ে জবাব দেয়, তোর ভাই এখন বুইরা হইয়া গেছে। আমার কোনো সুগার বাপ টাপ চাই না রে, মিস ললিতা ওরুফে চুমকি। আবিরা কিছু মেয়েকে রাগ দেখিয়ে বলে, আমার ভাই বুড়ো হোক বা জোয়ান থাক, তোরই তো জামাই, সবচেয়ে বড় কথা তোরা এখন বিবাহিত। আকসা তাচ্ছিল্য সুরেই পড়ে, তোর ওই কাপুরুষ ভাইয়ের সাথে আমি সংসার করব? হাহ, ও আসলে আমি ওরে নিজের হাতে নিজের নাম লেখা ডিভোর্স দিমু। সবচেয়ে বড় কথা, তোর কাপুরুষ মার্কা বড় ভাইও আমাকে মানে না। ও বাংলাদেশে আসলে আমাকে ডিভোর্স দিতেই আসবে। আবিরা আবারও এক ভঙ্গিতেই বলে, তুই আমার সামনে আমার ভাইকে কাপুরুষ বললি? তা আমার ভাই কাপুরুষের মতো এমন কি কাজ করেছে শুনি? তোর ভাই তো কাপুরুষই, না হয় কোনো সুপুরুষ বিয়ে করে বউ রেখে পালায়। আমি হচ্ছি সাহসী নেত্রী, আর আমার জামাই যদি কাপুরুষ হয় তাহলে কি হয় বল? আকসার সামনে তাকিয়ে রায়ানকে শুধালো, নেত্রী সাহেবা যদি ডিভোর্সি অবলা নারী হয় তাহলে জনগণের কাছ থেকে অ্যাটেনশন কেমনে পামুরে? রায়ান কিছু বলার আগে রাইলা বলে উঠল, আপু, তার মানে তুমি অবশেষে ভাইকে ডিভোর্স দিবা? কথাটা বলে রাইলা সকলের দিকে তাকালো, দেখে তার দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নিজেকে শান্ত করে কিছু বলবে তার আগে আকসা বলে, আমার ডিভোর্সের সাথে তোর সম্পর্ক কি? আমি যদি ওই সাদা বিলাইরে ডিভোর্স দেই, তারপরও ওই সারা জীবন চিরকুমার বানাইয়া রাখমু ওরে আমি।
একটু থেমে সবার দিকে তাকিয়ে আকশা একটা বাঁকা হাসি দিয়ে বলল, বিকজ ইউ অল আর নো আমার ডাস্টবিনে ফেলা ময়লাটাকে নিয়েও অন্যের ভাবনাও আমার পছন্দ না। ওকে বাই বেবিস। কথাটা বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবিরার কথা কানে আসে। রাহাকে অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হবে এই ঈদের পর, তাই ভাইয়াকে আম্মু আসতে বলেছে। ভাইয়া আসবে কয়েকদিনের মধ্যে, সঠিক তারিখ বলতে পারছি না। আকশার মুখে বিরাজ করা হাসিটা মিলিয়ে গেল, সে বিনা বাক্যে প্রস্থান করল। নিস্তব্ধ বেলা, বিকাল তখন 4টা বাজলো বলে। আকশা কিচেনে কি যেন করলো, এটা ওটা নাড়ানোর আওয়াজ আসছে। কিছুটা সময় পর 2 কাপ কফি আরও বাহারি পদের শুকনো খাবার ট্রেটে করে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। কফি তার 1 কাপে হয় না। যেতে যেতে কি একটা মনে করে ছাদের সিঁড়ি বাড়িতে শুরু করলো। এখন সময়টা পড়ন্ত বিকাল, তাই সবাই খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে। দেওয়ান মঞ্জিলে কেউ জেগে নেই বললেই চলে। যারা আছে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে। আকশা ছাদে এসে দেখে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাহা। আকশা নিঃশব্দে ট্রেটা রেখে 2 কপি হাতে নিয়ে রাহার পাশে দাঁড়ালো। রাহার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে কিছুটা কাশির শব্দ বের করলো। খেয়াল হলো রাহা পাশে চোখ যেতেই আকশার মুখটা দেখে আটকে উঠল। নীরবে চোখে পানি মুছে আকশার হাত থেকে কফি নিয়ে চুমুক দিতেই আকশার কথা কানে আসলো। কাউকে পছন্দ? রাহা তাড়াহুড়ো করে জবাব করলো, না না, এমন কিছু না। আমি এখন এই শহরের এমপি। আমি চাইলে তোর সমস্যা সমাধানের কাজে আসতে পারি, কারণ ক্ষমতা আছে এখন আমার। আমাকে বল তুই তোর সব সমস্যা, আমি নিজের হাতে সব সমস্যার সমাধান করব। তুই একটাবার মুখে উচ্চারণ কর তোর কাকে চাই বা কি। তুই যদি ভয় পাস ভালো বাবা বা চাচুকে নিয়ে, তাহলে তাদেরকে আমি সামলে নিব। যদি অন্য রাহা কোনো কথা না বলে রেলিংয়ে কফির কাপটা রেখে আকশাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আখি নীরবে দেখে যায় রাহার কান্না। কফির কাপটা রেলিংয়ে রেখে আসলেও আকশা জড়িয়ে নিল রাহাকে। কিছুটা সময় পর কাঁদতে কাঁদতে রাহা বলতে শুরু করলো, আমি তোকে, এই বাড়ির সবাইকে ছাড়া থাকবো কিভাবে? আমাকে কেন পর করে দিচ্ছিস? আমি তোদের ছাড়া ভালো থাকবো না রে। আমার ভাবতেই কেমন বুকটা ছিঁড়ে আসে। আমি এই আকশার মুখ, ওর গালি, ওই দুষ্টুমি না দেখে কিভাবে পার করব আমার দিনগুলো? আমার যে মন মানছে না রে আকশা। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। আমি কি না কি ভাবলাম। এই সব কথা বাদ দে। তোর যখন আমাকে মনে পড়বে তখন আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিবে। আমিও তোর বাসায় গিয়ে তোকে দেখে আসবো। আর চাইলেই থাকবো, সেক্ষেত্রে পেমেন্ট বাড়াতে হবে। আমাকে আবার চাকরের মতো কাজ করাইস না কিন্তু। আমি গেলে সেবা করতে হবে তোকে, বুঝলি? ভাবি হই তোর, বড় ভাইয়ের বউকে তো দিয়ে আর কাজ করানো যায় না, তাই না? কি বলো ননদিনী? রাহা হেসে ফেলে আকশার কথায়। মেকি হেসে বলে, তা কি করা যায়? একে তো বড় ভাইয়ের বউ, তার উপরে এমপি সাহেবা। তারপর একটু শান্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তা আমার ভাইকে নিয়ে কি ভাবলি আকশা? আকশা রাহের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তোর ভাই যা ভেবেছে আমায় নিয়ে, আমিও তাই ভাবছি তোর ভাইকে নিয়ে। কিন্তু আমি বলি কি, তুই আমি এই সব নিয়ে আর কথা বলতে চাই না। সময় আসলে দেখা মিলবে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ। চল নিচে চল, আজকে আমার তরফ থেকে ট্রিট। তাড়াতাড়ি চল, ওদেরও আবার উঠতে হবে। চল, গরুগুলোকে তুলে গিয়ে দেখিস কেমন গরুর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কফির মগটা আমি নেই, তুই বরং ট্রেটা নিয়ে আয়। মজা করে আকশা বলে উঠল, আমাকে দিয়ে সব কাজ আমাকে দিয়ে সব কাজ করাও। আমি কি চাকর তোগো বাড়ির? আমি থাকবো না এই বাড়িতে। আমাকে কাজের মেয়ে বানিয়ে ছেড়েছে। আকশার কথায় রাহি আবার এসে আকশার হাত থেকে ট্রেটা নিয়ে বলল, বিয়ের আগ পর্যন্ত তোকে আর কোনো কাজ করতে হবে না। বিয়েটা হলে আমার আর আমার জামাইয়ের সব কাজ তুই নিজের হাতে করবি।
এ কথা বলে সিঁড়ি দিয়ে ধূপ ধাপ পা ফেলে চলে যেতে শুরু করলো। আকশা পিছন থেকে চেঁচিয়ে বলল। এহ, আমার ঠেকা পড়েছে। আকশার মতো করে রাহি বলল। পড়ছে তো? কেটে গেছে আরও একটি সপ্তাহ। আকশা নিজের দিনগুলো ব্যস্ততায় কাটাচ্ছে। এই সম্মেলন, এই আন্দোলন সব মিলিয়ে আকশা খুব ব্যস্ত। তার সাথে রায়ান ও আবিরাও আছে। আকশার জন্য রায়ান ও আবিরা দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু আকশা চায় না আবিরা কোনো ঝামেলায় পড়ুক, তাই তাকে সবসময় সব কাজে নেয় না। না নেওয়ায় আরও একটি কারণও, এই দেওয়ান মঞ্জিলে কেউ রাজনীতিকে পছন্দ করে না। আকশার জোরাজুরিতে আজিজ সাহেব আর অনামিকা আকবর রাজি হলেও তারা আবিরা বা রায়ানের রাজনীতিতে প্রবেশ মেনে নেবেন বলে মনে হয় না। রায়ান আজিজ সাহেবের থেকে এ বলে অনুমতি নিয়েছে। আকশা সাহসী, তবু তো মেয়ে মানুষ। দিন শেষে বাসার সবার মনে ভয় থাকবে আকশাকে নিয়ে, তাইও আকশার সুরক্ষার জন্য সব সময় ওর পাশে থাকবে। আজিজ সাহেবও মেনে নিয়েছে রায়ানের কথা। এখানে আকশা তো শুধু, কেননা আকশাকে আঘাত করা বা মারার মতো মানুষ খুঁজে পেতে ভয় লাগে মানুষের। আকশা অনেক ভালো ক্যারাটেতে। ভার্সিটিতে থাকার সময় থেকে রাজনৈতিক তার প্রভাব বিস্তার করে এসেছে। সকলের কম বেশি চেনা পরিচিত আছে আকশাকে ঘিরে। রায়ানেরও বুঝ আসার পর থেকে রাজনীতি নিয়ে অনেক আকর্ষণ ছিল। পরিবারের সবার মধ্যে রাজনৈতিক মনোভাব দেখে রায়ানা সাহস করে কিছু বলতেই পারেনি। ভেবেছিল হয়তো এটা তার স্বপ্নে রয়ে যাবে, কিন্তু না, আকশার রাজনীতি করার জন্য যখন সকলকে রাজি করায়, তখন সে চুপচাপ আকশার সাথে থাকতে শুরু করে। আজ পর্যন্ত সে আকশার পার ছাড়েনি, বড় ভাইয়ের মতো পাশে ছিল সবটা সময়। সারাদিনের সমস্ত ব্যস্ততা নিয়ে আকশা বাড়ি ফিরল সকাল 11টায়। আজকে তাড়াতাড়ি আসার কারণ, আজকে যে সম্মেলন ছিল তার মাঝ পথে থামিয়ে দেওয়া হয়েছে। ওখানে কি নাকি সমস্যা হয়েছে, তাই এই অবেলায় বাড়ি ফিরেছে। সাত সকালে বাড়ি ছেড়েছিল। রাতও ভালো ঘুম হয়নি, তাই হেলতে ধুলতে দেওয়ান মঞ্জিলে প্রবেশ করলো। চারদিকে ঝকঝকে পরিষ্কার, কোনো কিছু আমেজে সেজেছে দেওয়ান মঞ্জিল। আকশাও ওইদিকে নজর না দিয়ে ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ে। আহা, আবেশ, তুমি আসছো? কিছুক্ষণ হলো এখন এই বিষয়ে কথা না বলে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, বিশ্রাম নাও, তারপর না হয়। আলী সাহেবের কথায় হাবেশ রেগে চেঁচিয়ে ওঠে। কিসের বিশ্রাম? আগে আমি এই বলদ টাইপের মেয়েটাকে ডিভোর্স দিব, তারপর আমি শান্ত হব। ডাকো ওকে এখনই। তুই ওকে বলদ বলিস কিভাবে? তুই কি ওকে দেখেছিস এসে? অনামিকা আকবর কথার প্রতি উত্তর করে আবির দাঁতে দাঁত চেপে বলে। আমি দেশ ছাড়ার আগে দেখে গেছি ওকে এরকম। আমার আর কিছু দেখার নেই। ও বলদ ছিল, থাকবে, কারণ ও একটা আস্ত বলদ। আলী সাহেব কিছু বলবে তার আগে আকশা এগিয়ে আসে। পরনে তার ঢিলে ঢালা একটা টি শার্ট, যা এতটাই ঢিলা যে তার কাঁধ বেয়ে পড়ে যেন নেই। আর একটি বড় প্লাজো, এক পা দিকে উঁচু, অন্য পায়ে কাপড় মাটিতে। মুখ চোখ ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো। সকালের চেঁচামেচিতে তার ঘুম ভাঙতে ড্রয়িং রুমে এসেছে সে। এসে আবেশের কথা শুনে রেগে তার সামনে দাঁড়িয়েছে। ভালো বাবা, আমারও কোনো সুগার বাপ টাপ লাগবো না। তুমি আমার জন্য ইয়াং দেখে একটা পাত্র দেখো তো। আবেশ নিজের দিকে আঙ্গুল তাক করে বলে। আমি সুগার ড্যাডি। আকশা একই ভঙ্গিতে বলল। তো কি আপনি নিজের বয়স দেখেছেন? আপনি বুড়ো হয়ে গেছেন। আপনি লাইক সুগার ডেডি। আবেশ থমথমে খেয়েছে, সকলের অবস্থাও একই। আবেশ একইভাবে বলল। আমি বুড়ো? আমার বয়স জানিস তুই? আকশা কোনো ভনিতা না করেই বলল। 35 বছর। এই বয়সে আপনার বাপ 13 ও 3 বছরে দুইটা ছেলে মেয়ে ছিল। আবেশ চেঁচিয়ে বলল। আমার 35 বছর হতে এখনো 9 মাস 2 সপ্তাহ 4 দিন 2 ঘন্টা 34 মিনিট 37 সেকেন্ড বাকি, আর তুই আমাকে এখনই 35 বছরে বানিয়ে দিলে। ওই সময়টা বাদ দিলেও আপনি বুড়াই থাকবেন। এখন মূল কথায় আসি, আমি আপনাকে ধলা বিলাইরে ডিভোর্স দিব না। একটু আগেই না বললি
তুই ডিভোর্স দিবি? কথা করাস কেন? আমি তোর মতো মায়ের লগে থাকতে পারবো না। আর তুই কারে ধলাবিলাই কইলি? কেন? আপনাকে। আপনি কি কানেও কম শোনেন নাকি? জায়গা জায়গা স্বপ্ন দেখেন। আপনার সাথে আমারও থাকার কোনো ইচ্ছে নাই। তাহলে ডিভোর্স দিয়ে দে। ওইটা তো আমারও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনার কিছু কথার কারণে এখন আর নাই। আমি আবার কি কইলাম? আপনি আমার ইগোকে হার্ট করেছেন। আপনি কেন আগে ডিভোর্সের কথা বলেছেন? ওইটা তো আমি বলবো। আপনি বললে তো আমি নিরীহ টাইপের ডিভোর্সি নারী হইয়া যামু, যা আমি হতে দিমু না কখনো। তাই তার ওপর আপনি আমাকে বলদ বলে অপমান করেছেন, যার শাস্তি তো পেতেই হবে। কি? আমি আদালতে গিয়া হইলেও তোরে ডিভোর্স দিমু, তবুও তোর লগে সংসার করবো না। আব্বাসের কথায় বাঁকা হেসেই বলল, যান যান, আমিও দেখি কি আমার বিরুদ্ধে আপনার হয়ে লড়ে। আপনি যেথা যাবেন সেথাই পাবেন আমায়, মিস্টার ধলাবিলাই। বাই। আকশা কথা বলে হেরে দুলে নিজের রুমে চলে গেল। আকশা যেতেই আবেশের পাশ থেকে রায়ান আবেশের শোনার মতো করে পড়ল, ভাইয়া, আপনার বউ এই শহরে এমপি, ভুললে কি চলবো? সে চলে পাওয়ার নিয়ে। তার হয়ে কেউ আপনার কেস লড়বে না। আপনি এতদিন এখানে ছিলেন না, সেই দিক দিয়ে বলতে গেলে আপনার সব ক্ষমতা আপনার ওই দেশে। ও যতক্ষণে আপনাকে ডিভোর্স না দিব, আপনিও ডিভোর্স পাবেন না। আবেশ এবার রায়ানের কথায় না পড়ে চেঁচিয়ে বলে উঠল, আব্বা, আমার অবুজ বিলাই টাইপের বউডারে তোমরা এই পেতনির লগে পাল্টাইছো কেন? আমার বিলাই মার্কা বউডা, আই মিস ইউ। আলী সাহেব তার এই বড় ছেলের মুখে এই কথা শুনে বাখানা। আপু, তুমি আমার আর ভাইয়ার সম্পর্কের মধ্যে ভিলেন হয়েছিলে কেন? কিছুটা অবাক হলো আকশা। পিছনে ঘুরে রাইলাকে দেখে আরো অবাক হলো, কিন্তু মুখে তা প্রকাশ করল না। আকশা জানতো রাইলার মনের কথা, কিন্তু আকশা ভাবেনি রাইলা ওকে এভাবে সোজা সাপটা কথায় জিজ্ঞাসা করবে। রাইলার কথার ইঙ্গিত বুঝেও না বোঝার মতো করে বলল, তোর আর কার মধ্যে আমি ভিলিয়েন হচ্ছি রে রাইলা? কোনো ভনিতা ছাড়াই রাইলার সোজা সাপটা জবাব দিল, কেন? আমার আর আবেশ ভাইয়ার মধ্যে তুমি ভিলেন হচ্ছ? তুমি ভাইয়াকে প্লিজ ডিভোর্স দিয়ে দাও, আমি ওকে ভালোবাসি। আকশা একটু বাঁকা হাসি দিয়ে বলল, আমি তোর আর আমার জামাইয়ের মধ্যে ভিলিয়েন, আই মিন থার্ড পারসন? রাইলা একইভাবে বলল, তুমি প্লিজ ভাইয়াকে ডিভোর্স দিয়ে দাও। তুমি তো তাকে পছন্দ করো না, তাহলে কেন তাকে তোমার কাছে আটকে রাখছো? আকশা একটু বাঁকা হেসেই বলল, আমাকে তুই ভিলিয়েন বানিয়ে দিলি। মুখ দিয়ে চুচু আওয়াজ করে বের করে আকশা আবার বলতে শুরু করে, আমি যদি ভিলিয়েন হই তোদের গল্পে, তাহলে নায়ক তো তোর হবে না। আমি কোনো খলনায়িকা নই, ভিলিয়েন। চল শুরু করি গল্প। দেখি কে পায় নায়ককে, ভিলিয়েন নাকি নায়িকা। গেম স্টার্ট নাও। কথাগুলো বলে থামলো আকশা। কিছুটা সময় রাইলার উপর নিজ পুরুষটা পর্যবেক্ষণ করলো। নায়িকা তো লাগিস না, তা যাই হোক, তুই তোদের এই এজ গ্যাপটা জানিস তো, পুরো এক যুগের চেয়েও বেশি। রাইলা রেগেছে চেয়ে বলল, আহ আপু, চুপ করো, আমি কিছু শুনতে চাই না। তুমি ওকে ডিভোর্স দিবে মানে দিবেই। আকশা শান্ত স্বরে রাইলার গলার দিকে ইশারা করে বলল, তুই যেই গলা দিয়ে আমাকে শাসাচ্ছিস, ওই গলাটা এখনো সুস্থ আছে। কারণটা আমি অবশ্য জানি না। হয়তো আমি আজ নিজের মেজাজটাকে শান্ত করতে চাচ্ছি, কিন্তু কতক্ষণ ওইটা ঠিক থাকবে তাও আমি জানি না। সো তাড়াতাড়ি ফুট, আমার সামনে থেকে ফুট। রাইলা রেগে গেল যেন আকশার এরকম কথায় সে নিজেকে সামলাতে না পেরে আকশাকে হাত উঁচিয়ে শাসাতে যাবে, তার আগে আকশা রাইলাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আকশার এক হাত রাইলার আর এক হাত মুচড়ে ধরা, আর এক হাত রাইলার গলায়। আকশা একটু বাঁকা হেসে তাদের দাঁত চেপে বলে, ইচ্ছায় অনিচ্ছায় একবার কবুল বলেছি, মানে ও আমার। ভালোবাসায় আমি বিশ্বাসী নই। ভালোবাসা হলো ছোট লোকগিরি, কিন্তু আমি তো ছোট লোক নই। আর শোন,
তোকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতেও না দেখি। যদি আমার চোখে পড়ে তুই ওর দিকে তাকিয়েছিস, তো চোখ আমি নিজের হাতে উঠিয়ে মার্বেল খেলবো। তুই আমার সম্পর্কে বোন টোন কিছু তো হও, তাই তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলেও পরের বার বাঁচবি না। সোনা, আমি শেষবারের মতো তোকে বলছি, পরের বার আর বলবো না। আমি কি কি করতে পারি সেই সম্পর্কে তোর জানা আছে, না জানা থাকলেও জেনে যাবি। ওর দিকে তাকিয়ে কথাগুলো বলে আকশা রায়লাকে ছেড়ে গটগট পায়ে চলে গেল। রায়লা মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে অনেক সাহস নিয়ে এখানে এসেছিল। সে জানে আকশা কেমন মেয়ে। ও যখন শুনেছিল আকশা আবেশকে ডিভোর্স দেবে, তখন থেকে সে আবেশকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। আবেশের সাথে যখন অনামিকা একবার কথা বলতো, তখন রায়লা লুকিয়ে লুকিয়ে দেখতো। ভালো লাগতে শুরু করে লোকটাকে। মাঝে মাঝে ভাবতো আকশা কতই না ভাগ্যবতী, আবেশকে স্বামী হিসেবে পেয়েছে। ওর তো অনেক লোভ হতো, কেন আবেশকে আকশার সাথে বিয়ে দিতে হলো। যখন থেকে শুনলো আবেশকে আকশা ডিভোর্স দেবে, তখন থেকে নিজেকে আবেশের বউ ভেবে রেখেছে। আকশা যখন বলল আবেশকে ডিভোর্স দেবে না, তখন চোখের সামনে সব স্বপ্ন আয়নার মতো টুকরো টুকরো হয়ে গেল। না পেরে সে আকশার সাথে কথা বলতে এসেছে। আকশা হেলে দুলে ডাইনিং রুমে এসে দেখে আবেশ সকলের জন্য বিভিন্ন ধরনের উপহার এনেছে, তা যার যার কাছে দিচ্ছে। কোনো কথা না বলে আকশা আবেশের পাশে গিয়ে বসে আর দেখতে শুরু করে কাকে কি কি দেয়। সবাইকে সবার উপহার দেওয়া শেষে আবেশ উঠে যেতে নিলে আকশা এক প্রকার চেঁচিয়ে ওঠে, আবেশের সামনে গিয়ে দাঁড়ায়। আমারটা কই? আমাকে কি চোখে পড়ে না আপনার? আবেশ সোজা সাপটা জবাব দিল। তোকে কেন দিব আমি? তুই কে? আবেশের মতো করে আকশাও জবাব দিল। আমি আপনার বউ প্লাস মামাতো বোন। আমার তো ডাবল পাওনা। আবেশ একই ভঙ্গিতে বলল। তোকে বউ হিসেবে মানি না আর বোন? আমাকে কাল অপমান করে আবার আমার কাছে উপহারের আশায় আসছিস, শরম করে না? সর সামনে থেকে, খয়রাতির মতো আমার পিছনে ঘুরবি না। আকশা একটু বাঁকা হেসে আবেশের সামনে গিয়ে কলার ঠিক করার মতো করে কলার টান করে দিয়ে আবেশকে একটু কাছে এনে বলে, অপমান? এই অপমানের জবাব তো আমি নিবই। আর আমার পাওনাটাও মিস্টার আবেশ দেওয়ান। আর কি যেন বললেন? শরম? না না না, আমার শরম করে না। উপরওয়ালা যখন আমাকে তৈরি করেছিলেন, তখন শরম দিতে ভুলে গিয়েছিল, তাই আমার শরম নাই। আকশা আবার নিজের জিনিস নিজে ওসুল করতে অনেক ভালোই পারে। একটু থেমে আবেশের দিকে তাকিয়ে বলল, বিদেশি মাল দেখতেও ভালো, কালারটিও ভালো। আই লাইক ইট। আবেশ পুরোটার সময় বিনা বাক্যে আকশার কথা শুনলো। আকশা আবেশকে ছেড়ে চলে গেল নিজের রুমের দিকে। আবেশ তাকিয়ে রইল। আকশার পানে বিড়বিড় করে বলল, ইন্টারেস্টিং, আই লাইক ইউর অ্যাটিটিউড, নট ইউ। দেখি তুই কতটা উঠতে পারিস। এই আবেশ দেওয়ান প্রস্তুত তোর ওরা দেখার জন্য। মা, ও মা! আবেশের গলা ফাটিয়ে চিৎকারে অনামিকা আকবর এক প্রকার দৌড়ে আসেন। আবেশের রুমে এসে দেখেন তার ছেলে পুরো ঘর লন্ডভন্ড করে রেখেছে। কি হয়েছে? গরুর মতো চেঁচাচ্ছিস কেন? বাড়িতে কি ডাকাত ঢুকেছে নাকি চোর ঢুকেছে? আবেশ অবাক চোখে চেঁচিয়ে শুধায়, মা, আমি গরু? গরু না তো কি? তুই এমন ভাবে চেঁচাচ্ছিস কেন? আবেশ বুঝতে পারে এখন তার মায়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমার একটা জামা কাপড় কিছুই নেই আমার রুমে। কে ঢুকেছিল আমার রুমে? তো আমি কি করব? তোর রুমে কে ঢুকে না ঢুকে দেখার কাজ কি আমার? তোর জিনিস তুই দেখে শুনে রাখিস না কেন? তোমারই তো দোষ। তুমি আমাকে কেন বলনি এ বাড়িতে ডাকাত থাকে? আর তুমি কি করবে তা তো আমি জানি না, কিন্তু কিছু তো করতে হবে। আমার লাগেজগুলো সব ফাঁকা। কে নিল আমার কতগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো? এখন তো আমার পড়ার মতো কিছুই নেই। আমি এখন কি করব? কিছু করো মা। আচ্ছা, আমি দেখছি বলে অনামিকা আকবর বেরিয়ে গেল। তার বেরোনোর সাথে সাথেই আকশা ঢুকলো আবেশের রুমে।
আকশাকে দেখে আবেশের ভুরু কুঁচকে আসে। আবেশ কিছু প্রশ্ন করবে তার আগেই আকশা বলল, ভাই আপনি ব্র্যান্ডের জাঙ্গিয়াটার দাম কত হতে পারে বলেন তো? আবেশ কোনো কিছু না ভেবেই জবাব দিল। 13K প্লাস হবে। তার জবাব পেয়ে আকশা চলে যেতে নিলে হঠাৎ আবেশের মাথায় কিছু একটা আসতেই চেঁচিয়ে ওঠে। তুই আমার চাইঙ্গার দাম জানতে চাইলি কেন? তুই আমার সব কিছু সরাইছিস। আচ্ছা, আমার সব কিছু বের করে দে, নাহলে তোর আজকে আমি দেখে নিব, বলে দিলাম। আকশা একটু বাঁকা হেসে এগিয়ে এসে বলল, ওকে, আমার সমস্যা নেই। দেখেন, আচ্ছা আপনি কি কাপড় খোলা অবস্থায় দেখবেন নাকি পরা অবস্থায়? আপনি বললে দরজাটা আটকে আসি। আবেশ অবাক চোখে চেয়ে রইল। তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আকশা এত কাছে আসায় নিজেকে কিছুটা সামলে আবাস গম্ভীর কণ্ঠে বলল, তোর কি একটু লজ্জা শরম করে না আমার সাথে এভাবে কথা বলতে? আকশা কোনো ভনিতা ছাড়াই বলল, আমি তো আগেই বলেছি আমার লজ্জা নামক রোগ নেই। তাহলে এখানে লজ্জা বা শরম পাওয়ার কথা আসে কোথা থেকে? আকশা কথা বলতে বলতে আবেশের অনেকটাই কাছে চলে আসে। আবেশের হৃদস্পন্দন হতে বাড়তে থাকে। আকশা আবেশের কলারটা টেনে নিজের দিকে এনে কানের কাছে এসে থিমি স্বরে বলল, আমার মোটেও লজ্জা লাগে না আপনার প্যান্টের চেন খোলা থাকতেও ওখানে তাকাতে। লজ্জা তো আপনার পাওয়ার কথা, জিপার লাগান না কেন আপনি? আবেশ লজ্জা পেল। মনে হলো তাড়াতাড়ি আকশাকে সরাতে চাইলে আকশা সরল না, বরং হাবার কানের কাছে গিয়ে বলল, আপনার চোখ কান সব যেন অন্য কিছুতে না যায়, বলে রাখলাম। একটু থামলো আকশা, থেমে যেতে আবেশ বলল, গেলে কি করবি তুই? আকশা আবেশের কলার ঠিক করতে করতেই বলল, আগে যাক, তারপর না হয় দেখবেন মিস্টার আবরাত দেওয়ান আবেশ। আবেশকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো। তারপর দরজা দিয়ে বেরিয়ে আসতে নিলেই আবেশ বলে উঠল, আমার সব জিনিসপত্র কি করছিস বেয়াদব? বেচে দিয়েছি। কি? বেচে দিয়েছি। তোর টাকা পয়সার কমতি পড়লো কবে থেকে? বললে তুই আমার জিনিসপত্র কেন বেচবি? আকশা বলে উঠল, আপনার অপরাধ হয়েছিল এই আকশা আকবরকে অপমান করা। এইটা হলো আপনার অপমানের সাজা, বুঝতে পারলেন আমার প্রিয় স্বামী? আবেশ রেগে চেঁচিয়ে ওঠে। আমি তোকে ছাড়বো না আকসার বাচ্চা। আকশা আবেশের কথায় একটু কাছে এসে বলল, আপনাকে ছাড়তে কে বলেছেন? ধরেন, আর আপনি ধরবেন, তার উপর কন্টিনিউ করবেন। তারপর না বাচ্চাটা আসবে? তার আগে কিভাবে আসবে বলুন তো আমার প্রিয় স্বামী? আবেশকে বাঘারা করে চলে গেল আকশা। আকশা চলে যেতেই আবেশ পিছন ফিরে নিজের প্যান্টের চেন লাগালো। তারপর বিড়বিড় করে বলল, এই মেয়ে এত বদলে গেল কিভাবে? একে দেখে কে বলবে এই মেয়ে একসময় বলদ, অবলা, সরল সোজা ছিল। আমি তো একে এর বলদামের জন্য পছন্দ করতাম না। তুই এত চালাক অ্যাডভান্স হলে কিভাবে আকসা? তুই যতই চালাক অ্যাডভান্স হ না কেন, আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি তো শুধু তাকে ভালোবাসি, সে আমার নীলাঞ্জনা। তারপর একটু থেমে আবার বলা শুরু করলো, কই পাবো তোমায় নীলাঞ্জনা? আর কত ঘোরাবে আমায় তোমার পিছু? আর কত নীলাঞ্জনা? প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখায় আমার মনের ভিতর। রাইলা আবেশের পাশে বসে আবেশকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছিল, কিন্তু পুরোটা গাওয়ার পূর্বেই আকশা এসে রাইলা আর আবেশের মাঝ বরাবর বসে পড়ে। আবেশের দিকে রাগী চোখে চেয়ে রাইলার মতো করে গাইল, পুরো দুনিয়া জ্বালাইয়া দিমু যদি চোখ আর কান যায় ওই দিকে। আবেশ আকশার এমন করে তাকে শাসানি দেখে এক প্রকার বকা বনে গেল। বকার মতো করেই শুধালো, আমি আবার কি করলাম? তুই অমন করে আমার দিকে তাকাস কেন? আকশা জবাব করল না, নিজের দিকে থাকা পেট বুকে কি যেন দেখতে থাকলো। আবেশও আর কথা বাড়ালো না। আবেশ আসার সুবাদে আজ বাড়িতে কাজিনদের মিলন মেলা শুরু হয়েছে। আবেশের মামাতো বোন, খালাতো ভাই, সবাই ভাই বোন আজ এসেছে। ওরা সবাই সকালের দিকেই এসেছে। এখন পরন্ত বিকেল তারা সকলে ঠিক করেছে আর সারা রাত তারা গল্প করবে।
অনেক বছর পর তারা সব ভাই বোন একসাথে হয়েছে। মূলত আবেশের কারণে তারা এতদিন একসাথে হলো, ফাঁকা ফাঁকা লাগে তাদের। আজ আবেশও আছে। হাকসার বড় মামার এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ে মালিহা, তারপর মাহিম, তারপর মাইশা। বড় খালার দুই ছেলে হায়াত আর আরিফ। হায়াত আবেশের সমবয়সী, আর আরিফকে তো সকলেই চেনেন, আকসার ডান হাত। আকসার গান শুনে মালিহা বলে ওঠে, আরে আমার আকশা রানী, রেগো না আমার ভাইয়ের উপর, কারণ সে তো তোমার হানি। সবাই এক চোট হেসে উঠল। এক সময় রেজা বলে উঠল খুশিতে, আপু তোমার গানের গলা তো অনেক সুন্দর, তাই আজকে তুমি তোমার পছন্দের একটা গান গাও না প্লিজ আপু। সকলে একসাথে চেঁচিয়ে উঠল, না প্লিজ, ওই গানটা না। আবেশ অবাক হলো, কারণ সে জানে হাকসার গানের গলা অনেক সুন্দর। তাহলে কেন তাকে মানা করেছে গান গাইতে সকলে? তাই রায়ানের গানের কাছে মুখ নিয়ে জানতে চাইলো কাহিনী কি। আবেশের মতো করে বলতে শুরু করলো, আরে ভাইয়া, তোমার বউ 4 কি 5 বছর আগে একদিন পড়ন্ত বিকেলে একজন লোককে দেখে উষ্টা খেয়েছিল। তাকে দেখেই তার উপর মন দিয়ে বসেছিল। তাকে সে প্রায় 2 বছর পর্যন্ত খুঁজেছে, তাকে পায়নি। ওই ব্যাটাকে আবছা দেখেছিল এক বৃষ্টি ভেজা ওয়েদারে। তারপর এখন যে গানটা গাইবে সেই গানটা বাজতে ছিল নাকি ওই সময়টাই। তারপর থেকে যখন তাকে মনে হয় তখনই আমাদের কাউকে না কাউকে জাগিয়ে তুলে হলেও গানটা গাইবে, আর সেই কাহিনী রিপিট মারবে। এই হচ্ছে তোমার বইয়ের কাহিনী। আবেশ মন দিয়ে রায়ানের কথা, তারপর একটা বাঁকা হাসলো, কারণ সে এবার পথ পেয়েছে আকসাকে তার জীবন থেকে বের করার। সে মনে মনে দর কষাকষি করতে শুরু করে। আকসা মাহিমকে দিয়ে তার রুম থেকে তার গিটারটা আনিয়ে নিয়েছে। এতক্ষণে গিটারটা এনেই আকসার হাতে দিল গিটারটা। কালো রঙের গিটারটায় হাত বোলালো আকসা। এটা তার অনেক শখের। এটা জিনিস সে তার টিফিনের টাকা জমিয়ে কিনেছিল। এটা তার জীবনের প্রথম গিটার। এটা ধরা পড়ে না অনেক দিন। আরও 4টি গিটার আছে, সেগুলো আরও অনেক দামি, কিন্তু দিন শেষে তার এই গিটারটাই পছন্দের শীর্ষে। গিটারটা আঙ্গুল দিয়ে টুংটাং আওয়াজ বের করে গাইতে শুরু করলো, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবু দিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হেই যুবক, রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার, বুকটা যে খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখ না ঢেকে কেন এই দুটি চোখ, হে যুবক, এই দুটি চোখ, হে যুবক। আবেশ তাকিয়ে আছে তো আছে, কোনো নড়াচড়া নেই। তার যেন এই মেয়েকে গান গাইতে থাকা অবস্থায় এত ভালো লাগছে তা তার জানা নাই। হায়াত আবেশের ঘর লাগা নজর দেখে। তারপর হায়াত ঠাট্টা করে বলে, চোখ তো নামতে চায় না, মুখে বলে তারে আমি চাই না। এ তো আমাগো আবেশের মনের ভাবনা। হায়াতের কথায় আবাস আকসার দিকে চোখ নামিয়ে রায়ান বলল, বাহ ভাই বাহ, তুমি তো সেই ছন্দ পারো। হাত একটু ভাব নিয়ে কলার উছালো। এর মধ্যে আবেশ আকসাকে বলে উঠল, তোর ফার্স্ট লাভ তো দেখি সাপড়ি রে আকসা। আপনি অন্তত এই কথা বললেন না। আপনার চাইতে তো স্টাইলিস্ট আছে সে। তা তো বোঝাই গেল। কি বোঝা গেল শুনি? শোনেন, সে আপনার মতো চুলগুলো অন্তত কাউয়ার বাসা বানায় নাই। তাকে অন্তত বেটা লাগে, আপনারে তো তাও লাগে না। আরিবাকে দেখতে এসে কয়দিন পর আপনাকে পছন্দ করে যাবে। আপনার যে বড় বড় চুল। কি তুই আমাকে মেয়ে বললি? তুই কি বুঝবি স্টাইলের? তুই তো থাকিস ব্যাটাগো মতো। তাদের ঝগড়া দেখে হায়াত চেঁচিয়ে উঠল, আরে আরে তোরা থাম ভাই, আমি বলি শোন। সকলে তার কথায় মনোযোগ দেয়। হায়াত আবার বলে, আকসা তো তার প্রেম নিয়ে বর্ণনা দিল, গান শোনালো,
তুইও তোর প্রথম প্রেম নিয়ে ওকে গানে গানে বর্ণনা করে দে তোর সেই নীলকুমারীর কথা। সকলে একই সাথে চেঁচিয়ে ওঠে। হ্যাঁ ভাইয়া, তোমার গান শুনতে চাই, প্লিজ ভাইয়া। এর মধ্যে বিপত্তি ঘটে আকশাকে নিয়ে। তার হাতে গিটার সে কাউকে দিতে চায় না। এ বাড়িতে আকশার কাছে গিটার আছে, হায়াত আকশার কাছে গিটার চাইলে আকশা বলে, এটা আমার আর আমার জিনিস তো আমি এত সোজাভাবে দিব না। তাহলে তুই কি দিলে দিবি? আকশা একটু হেসে হাত দিয়ে ইশারা করলো টাকার। হায়াত জানে একে যতক্ষণ টাকা নেওয়া দেওয়া হবে ততক্ষণে গিটার দেবে না, তাই মানিব্যাগ থেকে 300 টাকা বের করে বলে নেই। বলল নে। আকশা টাকাটা নিল, কিন্তু গিটার ছাড়লো না, তাই হায়াত আবার জিজ্ঞাসা করলো। আকশা বলল পুরো 200 তো চাই তার। হায়াত বলল তোর থেকে তো তোর গিটার না নিয়ে একটা গিটার তো কিনে আনাই ভালো ছিল, ভণ্ড রাজনীতিবিদ। তারপর আরো 200 টাকা বের করে আকশার সামনে ধরতেই এক প্রকার ঝড়ের বেগে আকশার টাকাটা নিজ দখলে নিয়ে নিল, তারপর ট্রাউজারের পকেটে ভরে ফেললো। আবেশ গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে গাইতে শুরু করলো। যখন খোলা চলে হয়তো মনের ভুলে, টাকা তো সে অবলে দু চোখে মেলে। হাজারো কবিতায় বেকারও সবার তার, হাজারো কবিতায় বেকারও সবই তার। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম, সে আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সকলে হাততালির শব্দে জমজমাট হয়ে ওঠে তাদের আড্ডার মহল। হাজারো খুনসুটি মজা তামাশা নিয়ে সময়টা অনেক মধুময় হয়ে উঠল। কাল থেকে রোজা শুরু, সকলে মজা আছে রোজার আমেজে। সকাল থেকে বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত। আকশার কাজের উপর কাজ করতে করতে অনেক ব্যস্ত। আজকে অনেক কাজ আছে তার, কেননা আজকের পর থেকে রোজা চাইলেও কোনো প্রকার সম্মেলনে যেতে পারবে না। একটা সমস্যা আকশার মাথায় চাড়া দিয়েছে। আকশার প্রতিপক্ষ দল আকশার বিরুদ্ধে অভিযোগ করেছে যা আকশার দলের কেউ করে নেই। যেমন আকশাদের দলের লোক নাকি বিভিন্নভাবে স্কুল কলেজের মেয়েদের উত্তপ্ত করে, এছাড়া বিভিন্নভাবে তাদের মিথ্যা মামলাও দিচ্ছে। এতে করে এখন অনেক সমস্যা হচ্ছে। আকশার নামে 3টা মামলা দেওয়া হয়েছে। এই নিয়ে আকশা অনেক সমস্যায় আছে। দেওয়ান মঞ্জিলে সকলে যে যার মতো ঘুমাচ্ছে। হারামিকে একবারে ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে। ঘড়িতে সময় দেখলেন 3টা বাজে। তাড়াতাড়ি উঠে পড়লেন, মুখ হাত ধুয়ে কিচেনে চলে গেলেন। এই বাড়িতে রান্নাটা বিশেষ করে বাড়ির বউয়েরাই করে, এটা এই বাড়ির নিয়ম বললেও চলে। অনামিকা একবার তাড়াতাড়ি করে রান্নায় হাত দিলেন। এর মধ্যে অনামিকা আকবরের মেজো যা রুবিনা বেগম ও অনামিকা আকবরের ছোট যা মারিয়া রহমান এসে রান্নায় হাত দিলেন। এক সময় রুবিনা বেগম বলে উঠলেন, আচ্ছা আপা, আর কত? অনামিকা একবার বুঝতে পারলেন না রুবিনা বেগমের কথা, তাই তিনি জিজ্ঞাসা করলেন, কি আর কত? রুবিনা বেগম বললেন, আকশা আর আবেশের এ সম্পর্ক আর কত আপা? ওরা তো কেউ কাউকে মানে না। অনামিকা আকবর নির্দ্বিধায় বললেন, মানে না মানবে, সময় তো যাচ্ছে না। আর আবেশ আগে আকসাকে পছন্দ করতো না, ও ছোট্ট আর বোকা বলে। এখনো বয়সও বড় হচ্ছে, সাথে এখন অনেক বদলেও গেছে। আর আকসা এখন দেখতে যেমন সুন্দরী, যে কোনো ছেলে রাতের ঘুম কাটতে সক্ষম। আবেশটারও তাই। ওদের সময় দেওয়া দরকার। রুবিনা বেগমের কথাটি যেন পছন্দ হলো না তার। তিনি বলে উঠলেন, আবেশ এখন আর সেই আবেশ নেই। ওর আর কত সময় নিবে? বয়স বাড়ছে, বই কমছে না। আকশা সেদিন ঠিকই বলছিল, আবেশ যদি ওই সময় বিয়েটা মেনে নিত তাহলে আজ। রুবিনা বেগম আর কথা বলতে পারল না, তার আগে অনামিকা আকবর বাস সাধলেন। একবার বলেছিস আমার সামনে, আর বলিস না এই কথা মেঝো। শোন, একটা সম্পর্ক গড়তে টানতে অনেক কষ্ট, কিন্তু ভাঙার জন্য লাগে না 1 সেকেন্ড সময়। তুই জানিস আকসার আমরা ছাড়া আর কেউ নেই। ও নিজেকে যেমন দেখায় ও মোটেও তেমনটা নয়। তাই তো আমি তোকে বারবার বলি ওকে কষ্ট দিয়ে কথা বলবি না। তোর মরিয়াম আমার বাবার সন্তানের মতন করে আমি আকসাকেও দেখি, তাই আমার সামনে কথা তুলবি না। কারণ কোনো মা তার সন্তানের সংসার ভাঙতে বা দেখতে চায় না।
মারিয়া রহমানও এসে বললেন, আমিও আপনার সাথে একমত, কারণ আকসার তো আমরা ছাড়া কেউ নেই। ওকে আবেশ ছেড়ে দিলে ও হারিয়ে যাবে, ওকে আর আমরা পাবো না। ও যাই করুক না কেন, দিন শেষে ও ছাড়া এই বাড়ি অচল। আকশা ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে হেলাধুলা হাজির হয় ডাইনিং টেবিলে। এসে দেখে এখনো কেউ ওঠেনি, তাই আকশা কিচেনে এসে দেখে বাড়ির সকল বউ রান্না করছে। আকশা একটু উকি দিয়ে দেখলো মারিয়া রহমান চিংড়ি ভাজছে। আকশা পাশে থেকে একটি ছোট্ট বাটি নিয়ে মারিয়া রহমানের পাশে গিয়ে পাগলামো করতে থাকে চিংড়ি মাছের জন্য। আহ আকসা, দেখ মা, এখনো চিংড়ি মাছটি কাঁচা, ভাজা হোক তারপর খাবি। ছোট মা প্লিজ দাও না প্লিজ, আমি কাঁচাটাই খাবো প্লিজ। যাবি তুই এখান থেকে? দাও না প্লিজ প্লিজ। আচ্ছা দিব, আগে সবগুলো শয়তানগুলোকে উঠা গিয়ে। আগে দাও না, তারপর ওদের উঠাবো। এতটা সময় ধরে কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজা হয়েছে, তাই আকশাকে একটি বড় মাছ দিয়ে আকশাকে পাঠালো সকলকে উঠাতে। আকশা চিংড়ি মাছ খেতে খেতে সকলকে তুলতে গেল। আকশা সকলকে উঠিয়ে আবেশের রুমের দরজার কাছে গিয়ে দরজা নক করলো, কিন্তু কোনো সাড়ার শব্দই পেল না। দরজা একবার নক করতেই দরজা খুলে যায়। আকশা চোরের মতো উকি দিয়ে দেখে ভেতরটা অনেক অন্ধকার। ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে ঢুকে দেখে আবেশ উপর হয়ে শুয়ে আছে। হঠাৎ আকশার মাথায় একটা শয়তানি বুদ্ধি কাজ করে, তাই সময় নষ্ট না করে আবেশের পা থেকে সুড়ি দিতে শুরু করে। কিন্তু এতে হতে বিপরীত হতো, আবেশ ঘুমের ঘরে লাথি মেরে আকশাকে মেজাতে লাথি মারে। আকশা মেজাতে পড়ে মাজা ধরে বসে পড়ে। নিজেকে কিছুটা সামলে উঠে আবেশের মাথার কাছে এসে নিজের মাথার খোপা খুলে কিছুটা চুল নিয়ে আবেশের নাকে মুখে সুড়সুড়ি দিতেই আবেশ আকশাকে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। আকশা আবেশের থেকে মুক্তি পেতেই কসরত করতে শুরু করে, কিন্তু শেষে না পেরে আবেশের নাকে টিপি ধরল। আবেশ হঠাৎ করে নিঃশ্বাস নিতে না পারে ঘুম ভেঙে যায় আবেশের। চোখ খুলতেই আকশাকে নিজ বাহুর আবদ্ধ পেতে দেখে রেগে যায় আবেশ। আকশাকে নিজের থেকে ছটকায় সরিয়ে ফেলে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমার রুমে এসে আমাকে সিরিয়াস করছিস তুই? এতটা নির্লজ্জ! ছি, আমি তো ভাবতেই পারি না। আকশা আবেশকে ভাঙিয়ে বলে, যেই না চেহারা, নাম তার পেয়ারা। ছি, আমার চয়েস এতটা খারাপ না। এখন উঠে সেহরি করতে আসুন নবাবজাদা। আপনাকে ওঠাতে এসেও মানুষ বিরক্ত। খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করুন। এই কথা বলে আকশা আবেশের রুম থেকে বেরিয়ে গেল। আবেশ অবাক চোখে চেয়ে রইল আকশা যাওয়ার দিকে। এই মেয়ে তাকে কি পেয়েছে এত ইনচাল, আর মানা যায় না। এই মেয়ের কিছু একটা করতেই হবে। ভাবনার মাঝে বিড়বিড় করে বলে উঠল, আমার চেহারা খারাপ? খারাপ মোটেও না। তাহলে কি আমার পিছনে এত এত মেয়ে কেন ঘুরতো? একথা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আচ্ছা মামনি, একটা কথা শিওর বলতে গেলে 100% শিওর দিয়ে বলতে পারবে? অনামিকা আকবর সকলের প্লেটে খাবার বাড়তে বললেন। কি শুনি, কি জানতে চাই, তোর বল। আকশা একগাল হেসেই বলল, তাহলে বলো তো এই এই যে ধালা বিলাই, আই মিন আবেইসা, কি তোমার আর ভালো বাবার আপন পোলা? সকলে থমথমে খেয়ে গেল। আবেশ মাত্র এসে বসেছে, তাও আবার আকশার পাশে। হে নিয়ে আসার সাথে সাথে অবশ্য এক চোট লেগেছে, কিন্তু এখন একটার কথাটা আবেশকে ভাবাচ্ছে। আকশা কি সোজা আবেশের জন্ম নিয়ে প্রশ্ন তুললো? রাগী চোখে চেয়ে আছে আবেশ। অনামিকা একবার রেগে কিছু বলতে চাপে, তার আগেই মুখ খুলে নাজির সাহেব, আমার এটা নিয়ে অনেক সন্দেহ হয়। একবার ডিএনএ টেস্ট করালে কমন হয় বলো তো? আকশা জবাব করার আগে অনামিকা একবার বলে উঠলেন কিছুটা রাগ দেখিয়ে, তুমি কি আমাকে এই বয়সে এসে সন্দেহ করছো? আদি সাহেব কিছুটা ঘাবড়ে গিয়ে নিজের ছাপায় গিয়ে বললেন, আহা, আমি আবার এটা কখন বললাম? অনামিকা আকবর মেয়েকে রাগ দেখিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না, চুপচাপ সেহরি খাও।
সময় কিন্তু শেষ হয়ে আসলো বলে। সকলের একচোটে হাসি রোল পড়ল, শুধু রাইলার মুখে দেখা গেল মলিন হাসি। সে ফুঁসছে আকশার কথায়। সকলে আবার খাওয়ায় মন দিল। এবার আবেশ প্রশ্ন করলো। একটা কথা জানতে চাইলে সত্যি বলবা তো মা? অনামিকা আকবর বললেন। তোর আবার কি জানতে চাই বল? আবেশ নির্দ্বিধায় প্রশ্ন করলো। আমি ইউকেতে যাওয়ার পর তুমি আমার ভোলাভালা বউটা আকসাকে নিয়ে কোনোদিন মেলাতে ঘুরতে গিয়েছিলে? অনামিকা আকবর বললেন। হুম, একা নয়, আমরা সবাই মিলে কত মেলাতে গিয়েছি। তো কি হয়েছে? এবার আবেশ মেয়েকে রাগ দেখিয়ে বলল। মা, আমি তোমার উপর কত আশা করে গিয়েছিলাম, আর তুমি? অনামিকা আকবর অবাক চোখে তাকিয়ে রইল। আমি আমি কি করেছি বলবি তো? আবেশ একই ভঙ্গিতে বলল। আমি তোমার উপর কত আশা করে আমার ভোলাভালা বলদ বিলাই মার্কা বউটারে দিয়ে গেছিলাম, আর তুমি ওরে মেলায় নিয়ে গিয়া এই সাতচুনিটার সাথে পাল্টাই ফেলছো। আবেশের কথায় আকশা রেগে চেঁচিয়ে বলল। কি? আমি শাকচুন্নি? আপনি আমাকে ইনডাইরেক্টলি শাকচুন্নি বললেন। আবেশ একটু অবাক হওয়ার মতো করেই বলল। কে বলেছে আমি তোকে ইনডিরেক্টলি সাতচুনি বলছি? আমি তো তোকে ডিরেক্টলি সাতচুনি বলছি। তুই তো সাতচুনি। কি? আমি শাকচুন্নি? তাহলে আপনি হলেন লেজকাটা হনুমান। তোর জামাই হনুমান হবে, আমি কেন হব? তাহলে নিজের মুখেই স্বীকার করলেন তো আপনি হনুমান। হুম হুম। কথার তালে ফুল বলার আবার বলে ফেলল আকাশ। তুই হনুমান, লেজ কাটা হনুমান। এভাবে হাসি মজার খুনসুটি মিলিয়ে দেওয়ান মঞ্জিলের সেহরি শেষ হলো। সেহরি শেষ যে যার মতো নামাজ পড়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। জোহরের নামাজ শেষে আকশা নিজের ব্যালকনিতে গিয়ে বই পড়ছে। হঠাৎ খেয়াল করলো আবেশ তার সামনে চেয়ারে বসে আছে। আজই প্রথম আবেশ তার রুমে এসেছে, বা কেন, কি বলবে এই সময়, কথার মাথায় ঘুরছে। হঠাৎ আবেশ নিজের হাত বাড়িয়ে একটি কাগজ দিল আমি তোর থেকে। আর বলতে শুরু করলো। কি বলতে চাইলো আবেশ? কেনই বা আকশার রুমে? আবেশ কি আকশাকে ডিভোর্স দেবে, নাকি অন্য কিছু হলে সেটা কি? আমি তোর থেকে এই চুক্তিতে সাইন চাই, পেপারটাতে সাইন কর। কিসের পেপার এটা? আকশা উৎসাহভাবে বলল। আবেশ থমথমে গলায় বলল। আমি যেমন নীলাঞ্জনাকে পছন্দ করি, তেমন তুইও তোর সাপড়ি। কথাটা বলার সাথে সাথে আকশার রাগে চোখে চেয়ে আবেশকে শাসালো। আরে ভাই, আমি তো জানি না ওই ছেলের নাম কি, তুই বল কি নামে ডাকবো? আকশা একটু ভেবেই বলল। লাল সাহেব। আকশার কথায় আবেশের ভুরু কুঁচকে আসে। সেও ওইভাবে বলে। এটা আবার কেমন নাম? সরি, আমি তাকে দেখেছিলাম যখন, তখন তার গায়ে লাল শার্ট ছিল। আচ্ছা, এবার আপনার ডিল নিয়ে বলেন, কিসের ডিল এটা? আচ্ছা, এবার তাহলে বলি শোন। আমরা দুজন মিলে আমাদের দুজনের নীলাঞ্জনা আর লাট সাহেব, লাল সাহেবকে খুঁজবো। আমরা তাদের পেয়ে গেলে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে তারপর আমরা তাদের পটাবো, তারপর বিয়ে। আর এতটা সময় আমরা আমাদের ফ্যামিলিকে বোঝাবো আমরা আমাদের মেনে নিয়েছি, একসাথে আছি। আমরা ওদের পটালে তারপর বিয়ে হলে বিয়ের পর সকলকে বলবো, আমাদের সব কথা খুলে বলবো, এর আগে না। আকশা কিছু একটা ভেবেই বলল। আমরা যদি আমাদের ফার্স্ট লাভদের পাওয়ার পর জানতে পারি তাদের বিয়ে বা তাদের লাইফে কেউ আছে, দেন কি করব? আগে খুঁজতে দে, খুঁজার আগেই স্যাক দিস কেন? আকশা কিছুটা সময় চুপ থেকে টেবিলে রাখা কাগজটা নিজের দিকে টেনে নিয়ে সাইন করে আবেশের দিকে হাত বাড়িয়ে দিল। আবেশও আকশার সাথে হ্যান্ডশেক করে বলল, ডিল ডান। আকসা, বিশ্বাস কর, ওকে আমি কোনোদিন আমার সামনে সহ্য করতে পারি না। তুই ওকে তোর ম্যানেজার হিসেবে রখিস না, এতে করে ওর আমার সামনে আসা যাওয়া হবে। তুই ওকে প্লিজ আমার সামনে আনিস না, আমি ওকে জাস্ট ঘৃণা করি। আকশা কিছুটা সময় চুপ থেকে বলতে শুরু করলো। কেউ একজন বলেছিল তুমি তাকে ঘৃণা করো, তো তাকে আঘাত করবে, করো, সে তোমার কথা মনে রাখবে সর্বোচ্চ 4 কি 5 বছর। কেউ বলবে তুমি তাকে বিষ পান করাও, এবার সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় মনে রাখবে। কিন্তু আমি বলবো, তুমি যদি তাকে আমরণ মৃত্যু দিতে চাও, তবে তার প্রতিটা নিঃশ্বাসের পাতায় তোমার নামে ভালোবাসি শব্দটি লিখে দাও। যখন বুঝবে সে তোমাতে বিলীন, তখন তাকে অন্তহীন গভীর কুয়ায় কিনারায়
নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দাও। এতে করে সে প্রতিটা নিঃশ্বাসে তোমায় চাইবে, কিন্তু বারবার না পাওয়ার তার প্রতিটা নিঃশ্বাস তাকে মৃত্যুর স্বাদ পাওয়াবে। আকসা কিছুটা সময় থেমেই বলল। এবার তোর ডিসিশন রায়ান, তুই বোঝ তুই কি করবি। আকসার দিকে রায়ান কিছুটা সময় তাকে থেকে বলল। তুই কি আমাকে ওর সাথে প্রেম করার কথা বলছিস? দেখ, ওই মেয়ে ভালো না, তুই কেন ওকে তোর ম্যানেজার বানাচ্ছিস? আকসা বলল। দেখ, ও আগে যেমন থাকুক, ও এখন কেমন তুই আমি সবাই জানি। মেয়েটা অনেক অসহায় হয়ে আমার কাছে এসেছে, আমি ওকে ফিরে দিতাম, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের কারণে। আকসার দিকে কিছুটা সময় তাকে থেকে চলে গেল রায়ান। মেয়েটার নাম হিমি আজনাল। ওর সাথে রায়ান আর আকসার পরিচয় স্কুল থেকে। রায়ান তখন অনেক বোকা ছিল আর আকসা চুপচাপ। তখন এত কথা বলতো না, সবসময় কোনো একটি শান্ত জায়গা বেছে নিয়ে ওখানে ঘাপটি মেরে বসে থাকতো। হিমি নামের মেয়েটা রায়ানকে অনেক জ্বালাতো। একবার রায়ানের নামে অভিযোগ দেয় সে নাকি তার টাকা চুরি করেছে। শুধু তাই না, রায়ানের নামেও ও বান্ধবী মিথ্যা অপবাদ দেয়। ওর নাকি লেডিস বাথরুমে উকি দিয়ে দেখে। এইসব কারণে রায়ান হিমিকে এক প্রকার ঘৃণা করে। আর হিমির বাবা আকসার জীবন রক্ষাকারী, তার কারণে আজ আকসা বেঁচে আছে বলা যায়। আর হিমির বাবা মারা যাওয়ায় তাদের ঘরের কর্মকক্ষ ব্যক্তি বলতে কেউ নেই, তাই আকসার ম্যানেজারের পোস্টে কাজ দিয়েছে। তাই আকসা তার ম্যানেজারের পোস্টে হিমিকে কাজ দিয়েছে। ওর তাড়াতাড়ি। আকসা আবিশকে হঠাৎ তার সামনে দেখে কিছুটা অবাক হয়। আপনি এখানে? আকসা কিছু কাজে আউলেন্স অফিসে এসেছিল, কিন্তু এখানে আবেশের আসাটা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। কেননা তাদের সম্পর্ক এমন ছিল না যে আবাস আকসার সাথে সাথে দেখা করতে আসবে, তাও এভাবে না বলে। চল আমার সাথে, কাজ আছে। আকসা একই ভঙ্গিতে বলে। আপনার সাথে আমার কি কাজ থাকতে পারে? আবেশ একটু এগিয়ে আকসার হাত ধরে সকল কাজ রেখে দিয়ে হাত ধরে টেনে নিচে যেতে লাগলো। আকসা আরে ভাই বলল। দাঁড়া, আমার ফোন আমার জিনিসপত্র তো নিতে দিবে। আবেশ আকসার হাত ছেড়ে দিয়ে ঘড়ির টাইম দেখে বলল, জাস্ট 5 মিনিট। কথাটা বলে সে বেরিয়ে গেল আকসার অফিস রুম থেকে। আকসার সামনে এতক্ষণ সময় এখনকার কাউন্সিলর আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা অবাক চোখে চেয়ে আছে। তারা বুঝতে পারে এই লোক আকসার কেউ হয়। আবার যেহেতু বাংলাদেশ ছেড়েছে অনেক বছর, তাই তাকে এখন কেউ তেমন চেনে না বা জানে না। সকলেই জানে আবেশ সম্পর্কে, কিন্তু তেমন ভাবে ভাবে না। আকসার কাউন্সিলর ও তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকে একটু মিথ্যা হাসি দিয়ে বলল, আমার হাজবেন্ড। আকসা বেরোতে চোখ আটকে যায় আবেশের দিকে। একটি আগে কথা হলেও আবেশকে আকসা তেমন করে দেখেনি। ব্ল্যাক স্যুট প্যান্ট, তার পুরো আউটলুক ব্ল্যাকের মধ্যে, শুধু ভিতরের শার্টটা সাদা, যেন কোনো সিনেমার নায়ককেও হার মানবে তার চেহারার কাছে। আকসা চোখ পড়ে আবেশের গায়ের রং। আবেশ দেশ ছাড়ার আগে তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা ছিল, কিন্তু এখন সাদা। বিদেশে গিয়ে কি এমন মাখলো যে গায়ের রং এত তফাৎ? তার গায়ের রঙে তো শ্যামলা আগে সাদা থাকলেও এখন উজ্জ্বল শ্যামলা। তাদের গায়ের রং কি নিজের জায়গা বদল করলো নাকি? এসব ভাবতে ভাবতেই আকসাকে ডেকে ওঠে আবেশ। কি রে, বলদের মতো দাঁড়ায় আসছিস কেন? আয়, জলদি আয়। আরে ভাই দাঁড়ান তো, আমরা বডিগার্ড ছাড়া যামু কেমনে? হাইটা হাইটা। যদি কোনো অ্যাটাক হয়? হইলেই হইব। আকসা বাঁকা চেয়ে বলে, আরে তোরে নিতাছি কেন? তুই না ক্যারাটে ফেরাটে পারস, ওইগুলা দিয়ে আমাকে বাঁচাবি। আবেশের হাতে আকসার ক্রেডিট কার্ড। আখি শপিং মলের মধ্যে চেঁচিয়ে ওঠে, আমার এত বড় সর্বনাশ করবেন না ভাইয়া, আমার কার্ডটা দিয়া দেন। আকসার কথা শুনে আবেশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এরই মধ্যে আকসা আবার বলে ওঠে, শ্বশুরের বাচ্চা, তোর মায়ের আমার মামনি যদি তোর মা না হইতো না, শালা ছাড়, নইলে তোরে আজকে আমি মাইরা ফেলামু। এত জোরাজোরি করলো আবেশকে আটকাতে না পেরে আবেশের হাত ধরে টানতে শুরু করে, কিন্তু না পেরে আকসা বলে, শালা, আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যে তুই আমার এমন ক্ষতি করলি? আবেশ পুরো কুচকে বলল, আপনি থেকে সোজা তুই। তো
তোরে আমি কি করবো, শালা ধলা বিলাই কোথাকার। কার্ডটা কিন্তু আমার। আবেশ অসহায় হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে। ভাই কম কম খরচ করেন প্লিজ। আবেশ অবাক হওয়ার মতো করে বলে, তুই কি আমার সব কিছু বেচার সময় আমার কথা ভাবছিলি? আমি তোর কথা কেন ভাববো? অবশেষে 1,70,000 টাকা খরচ করে। আর আকশা অসহায় হয়ে আবেশের দিকে তাকিয়ে এক গাধা শপিং ব্যাগ নিয়ে আবেশের পিছু পিছু ঘুরতে থাকে। আবেশ সবকিছু কিনা হয়ে গেলে গাড়ির কাছে আসলে আকশা বলে, আমার সব টাকা খাইয়া আমাকেই কুলি বানাইয়া ফেলছে। আরে বন্ধু, তুই তো দেখি সেই হাইফাই হয়ে গেছস। এমপি সাহেবকে দিয়ে নিজের কুলির বানিয়ে ফেলছস। রায়ানের এমন কথায় আকশা চোখ তুলে তাকালো। রায়হানকে দেখে খুশিতে আকশা নিজের হাতে থাকা মিষ্টি ফল রেখে রায়ানকে জড়িয়ে ধরে। ভাইয়া তোমার বন্ধুকে বলো না আমার কার্ডটা দিয়ে দিতে, এই শালা ইতর বদমাস আমার সব টাকা উড়াইয়া দিয়েছে। আকশাকে জড়িয়ে ধরা রায়ান আবেশকে হাসিয়ে বলে, কিরে কবিস, তুই আমার জন্য পাখিটার কার্ড নিছস কেন? ওর কার্ড ওরে দে। আবেশ বলে ওঠে, তোর বোন যদি আমার সব কাপড় চোপড় চুরি না করতো, আমি ওর কার্ড নিতাম না। আকশা রেগে চেঁচিয়ে ওঠে, আমি মনে হয় চোর। তুই ওর না তো কি? তুই তো আমার সবকিছু চুরি করছস, চোর কথাকার। আমি চোর হলে আপনি তো আস্ত একটা ডাকাত। আমি ডাকাত? আপনি ডাকাত নয় তো কি? আপনি তো আমার কার্ডটা হাতিয়ে নিয়ে আমাকে পুরো লুটে নিয়েছেন। তোর কাছে তো সব অবৈধ টাকা ছিল, ভন্ড নেত্রী কোথাকার। আকশা এবার চেঁচিয়ে বলল। আমি ভণ্ড? আবেশও বলে উঠল। তুই ভন্ড না তো কি? আকশার আবেশের এমন বিশ্বযুদ্ধ দেখে রায়হান চেঁচিয়ে ওঠে। চুপ, একদম চুপ, একটা কথাও না। আবে ভাই আমার, প্লিজ ওর কার্ডটা দে। আমি তোকে দরকার হয় তো শপিং করে দেব। আর আর আকসা, তুইও থাম। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দান না। আমার তোরেও কেউ হিটলারের বংশধর না। আবেশ কার্ডটা এগিয়ে দিল। আকশা তাড়াতাড়ি করে কার্ডটা নিজের হাতে নিয়ে বলল, এটা যুদ্ধের ময়দানে না হলেও এই শালা যে হিটলারের বংশধর এটা আমি 100% নিশ্চিত। রায়ান রেগে বলল, তুই যাবি এখান থেকে? যাচ্ছি। ভাইয়া খালামণি কই? ওমা, মা তো রুমেই আছে, গিয়ে দেখে আয়। আর বুড়ি? আকশা বলল। রায়ান হেসে বলল, উনিও নিজের রুমে, দেখ গিয়ে পান চাবাচ্ছে। আকশার বড় খালাদের বাসা এটা। আর রায়ান আকশার খালাতো ভাই। আকশা নিজের খালার সাথে কথা বলার এক সময় রায়হানের আকশাদের কাছে এসে শোধালো, কি গো নাতনি, শুনলাম তোমার নাকি স্বামী আইছে? আকশা হেসে বলল, হ গো বুড়ি, আইসে। কেন, কিছু কইবা? মেহরিনেসা একগাল হেসে বলল, জিগাইতাম তো, কও কি, কিন্তু কইতি দি। আকশা একটু হেসে বলল, কও গো বুড়ি, কই আমি সবই বলবো। মেহরুন্নেসা আবার বললেন, তাইলে কও গো, স্বামীর লগে কেমনে কাটাইলা সোহাগ রাত খান? আমগো কও, হুনবার মন চায়। আকশা কিছুটা ইতস্তত বোধ করে কথাটা বলল, বুড়ো বয়সেও দেখি বুড়ি সেই রোমান্টিক। তা বুড়ারে বুঝি এমনি এমনি পাগল করছিলাম? সুন্দরী বউ পাইয়া আমারে ভুইলা গেছো নাতি জামাই। মেহরুন্নেসার এমন কথায় সবাই হেসে দিলেন। আবার একগাল হেসে বলল, সুন্দরী বউ আর কইও না দাদি। এর থেকে তো সিরাজউদ্দৌলার খালা ঘসিদি বেগম, ও ভালো ছিল। কি বউ যে জুটলো আমার কপালে। আকশা রেগে তাকালো। তা আবেশ দেখে সকলকে বলল, দেখো কেমনে তাকায়, এমন ভাবে তাকালে তো এমনি রু বের হয়ে যায়। তা তুমি যদি বউকে খালার কথা ভেবে দেখো তো তোমারে কি বউ ভালা চোখে দেখবে? শুনো নাতি জামাই, বউ কন্ট্রোল করবার লাগিয়া শাসন লাগে না। যদি বউরে রাইতে বিছানায় ঠিক কইরা করবার পারো, তাইলেই বউ বুঝবার পারে। তোমার সাহস তো তার শহর হয় না স্বামীরে শাসন করার। মেহরুন্নেসা বলল। মেহরুন্নেসার এমন লাগামহীন কথা শুনে সকলে বিষম খেয়ে যায়। আবেশ পরিস্থিতি পাল্টাতেই বলে উঠল, আগে কও দাদি, তুমি এই বয়সেও এত জোয়ান কিভাবে? এর রহস্য কি? মেহরুন্নেসা হেসে বললেন, আমি এখন তো কিছুই না। এক সময় ছিল যখন আমার রূপ দেখা
গ্রামের সকলে টাসকি খাইয়া যাইত, তখন কার কথা আলাদা।